আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো এইচএসসি ব্যাচ 2025 বই তো অনেক পড়ছো, 2 বছর ধরে পড়ছো। আজকে 10 থেকে 15 মিনিট সময় নষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। বিশ্বাস করো, পরীক্ষায় 100% কমন পাবে। অনেক বই পড়লাম, এই রাইটার সেই রাইটার, গাইড বই, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, অনেক বই পড়লাম। বই দিয়ে পড়ার টেবিলে আইফেল টাওয়ার বানায় ফেলছো। টেবিলের ওপাশ থেকে দেখা যায় না যে তুমি পড়ছো না ঘুমাইছো না মোবাইল চাপতেছো। বিশ্বাস করো, কোনো বই লাগবে না, শুধুমাত্র একটা বই হাতে নিবা। যার কাছে যে রাইটারের বই আছে সেই রাইটারের অনলি একটা মূল বই আজকে হাতে নিবা। আর আমি যে টপিকস গুলো বলবো শুধুমাত্র সেই টপিকস গুলো সেই বইটি থেকে পড়ে যাবা। বিশ্বাস করো, পরীক্ষায় সবগুলো সৃজনশীল কমন পাবে। আজকে এই ভিডিও দেখার পর তুমি নিজেই তোমার সব বই ফেলে রাখবা, শুধুমাত্র একটা মূল বই হাতে নিবা। আর সেই মূল বই থেকে এই টপিকস গুলো পড়ে যাবা, সবগুলো সৃজনশীল কমন পাবা। দ্বিতীয় পত্র অনেকেই খুব সহজ মনে করো, অনেকেই পড়ো, কিন্তু অনেকে আবার বুঝতে পারো না যে কোন টপিকসগুলো পড়বো, কোন টপিকসগুলো থেকে প্রশ্ন হয়। দ্বিতীয় পত্রের অধ্যায়গুলো বড় বড়, অনেকগুলো টপিকস থাকে। তো সেই টপিকসগুলো থেকে কোনগুলো সম্পর্কে আমাদের আইডিয়া নেওয়া উচিত, কোনগুলো আমাদের পড়ে যাওয়া উচিত, সেই সম্পর্কে কোনো ধারণা থাকে না সাধারণত। এই জন্য আমরা দ্বিতীয় পত্র অনেক বেশি বেশি পড়ি, কিন্তু তারপরও দেখি যে অনেক সময় সৃজনশীল পরীক্ষায় কমন হয় না। কারণ আমরা বুঝি না যে আসলে কোন টপিকসগুলো থেকে রেগুলার কোশ্চেন হয়, কোন অধ্যায়ের কোন টপিকসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কখনোই সিকিউ মিক্সড হয় না। আজকে আমি তোমাদের সেই বিষয়গুলো সম্পর্কে বলবো যে কোন অধ্যায় কোন টপিকসটা আমাদেরকে পড়ে যেতে হবে সিকিউ কমনের জন্য। তো তার আগে একটু বলি, তোমরা যারা 2026 ব্যাচ এইচএসসি, তো তাদের জন্য আমরা মাস্টার ক্লাস কোর্স চালু করতে যাচ্ছি। খুব শীঘ্রই আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হবে। তো তোমরা যারা এই ব্যাচে যুক্ত হতে চাও, ডিসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে তোমরা অনলাইন ফর্মটি পূরণ করে রাখতে পারো। অথবা আমাদের এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আমাদের এই ব্যাচের সাথে যুক্ত হতে পারো। তো আজকের এই ভিডিওর শুরুতেই মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য গভীরভাবে শোক প্রকাশ করছি। দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, সৃষ্টিকর্তা যেন তাদের জান্নাতবাসী করেন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। সেই সাথে যারা আহত হয়েছে, সৃষ্টিকর্তা যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন। আমরা সকলেই সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই করব। তো অর্থনীতি দ্বিতীয় পত্র পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি আছে। তা আমরা কোন বিষয়গুলো রিভিশন করে যাব? তা আমাদের 6টি অধ্যায় আছে। প্রথমত হলো দ্বিতীয় অধ্যায়। তো এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কোন টপিকসগুলো পড়বো তা আমরা একটু দেখে নিই। যে আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় হলো বাংলাদেশের কৃষি। এই কৃষি অধ্যায় থেকে আমরা প্রথম যে টপিকসটা পড়বো সেটা হলো জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামার, এবং সেই সাথে আদর্শ খামার। তো জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারের বৈশিষ্ট্যগুলো পড়বো, জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য পড়বো, সেই সাথে আদর্শ খামার এবং আদর্শ খামারের গুরুত্ব পড়বো। তো জীবন নির্বাহী খামার, বাণিজ্যিক খামার এবং আদর্শ খামার, এই কয়েকটা টপিকস থেকেই আমাদের একটা সৃজনশীল হতে পারে। এরপরে আমরা পড়বো বহুমুখী খামার, বহুমুখী খামারের গুরুত্ব এবং শস্য বহুমুখীকরণ কি, এই শস্য বহুমুখীকরণের গুরুত্ব। যদি আমাদের এই টপিকসটা থেকে সৃজনশীল না হয়, তাহলে অবশ্যই এই বহুমুখী খামার এবং শস্য বহুমুখীকরণ সম্পর্কে একটা সৃজনশীল হবে। এরপরের টপিকস হলো কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। তো কৃষি পণ্যের বিপণন থেকে কি ধরনের কোশ্চেন হয়, যে কৃষি পণ্য বিপণন কি, কৃষি পণ্য বিপণনের সমস্যা এবং কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের উপায়। তার সাথে আমাদেরকে আরো একটু পড়তে হবে, সেটা হলো যে কৃষি পণ্য বিপণনের এই সমস্যা সমাধানগুলোর ক্ষেত্রে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে। সেই সাথে আমাদের আরেকটা টপিকস পড়তে হবে, সেটা হলো যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য কিভাবে নিশ্চিত করা যায়, বা কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের জন্য সরকারের কি কি ভূমিকা রাখা দরকার। তাহলে এই টপিকসটা থেকেও একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। এরপরের টপিকস হলো যে কৃষি ঋণ। তাহলে আমাদেরকে পড়তে হবে যে কৃষি ঋণ কি এবং কৃষি ঋণের উৎসগুলো পড়তে হবে। কৃষি ঋণের 2 ধরনের উৎস, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক। তো এই কৃষি ঋণের উৎসগুলো পড়তে হবে এবং এই দুটো উৎসের সুবিধা এবং অসুবিধাগুলো পড়ে যাবে। তো কৃষি ঋণের সুবিধা এবং অসুবিধা থেকে একটা কোশ্চেন হতে পারে যে কৃষি ঋণ দুটি উৎসের মধ্যে কোন উৎস থেকে ঋণ গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো। এরপরে যেটা আসে সেটা হলো পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ুর পরিবর্তন জনিত প্রভাব। তাহলে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ুর পরিবর্তন জনিত প্রভাব কিভাবে কৃষি খাতকে প্রভাবিত করে বা কৃষির উৎপাদনকে প্রভাবিত করে। তো এই যে পরিবেশ দূষণ, জলবায়ুর পরিবর্তন জনিত প্রভাবের কারণে কৃষিখাত যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আমরা এখান থেকে কিভাবে উত্তরণ হতে পারি বা কিভাবে আমরা এখান থেকে ওভারকাম করতে পারি, সেজন্য আমাদেরকে পড়তে হবে যে আইসিটি এবং বায়োটেকনোলজির গুরুত্ব। তো এই আইসিটির গুরুত্ব এবং বায়োটেকনোলজির গুরুত্ব, এই যে আমরা কয়েকটা টপিকস দেখতেছি এখানে, পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব, সেই সাথে আইসিটি এবং বায়োটেকনোলজির গুরুত্ব, এখান থেকেই আমাদের একটা সৃজনশীল কোশ্চেন হতে পারে। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে খামার সম্পর্কিত, এরপরে হলো কৃষি পণ্যের বিপণন, এরপরে যেটা সেটা হলো কৃষির
ঋণের উৎস। পরবর্তীত হলো যে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব এবং এই প্রভাবগুলো মোকাবেলা করার উপায়। এই প্রভাবগুলো আমরা দুটো পদ্ধতিতে বা দুই উপায়ে মোকাবেলা করি, একটা হলো আইসিটির সহায়তা নিয়ে, আরেকটা হলো বায়োটেকনোলজির সাহায্যে। এরপরে সর্বশেষ যেটা আসতে পারে যে কৃষির উন্নয়নে তাহলে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে বা কৃষির উন্নয়নে সরকারকে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো। তাহলে আমরা যদি একটা যে কোনো মূল বই থেকে এই কয়েকটা টপিকস শুধু পড়ে যাই, তাহলে 100% নিশ্চিত এখান থেকে একটা বা দুইটা সৃজনশীল যাই হোক না কেন আমরা এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পাবো। তো এই অধ্যায় থেকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে আমরা অবশ্যই একটা তালিকা থেকে স্তম্ভচিত্র বা দণ্ডচিত্র আঁকতে যেন পারি। তো এখান থেকে আমাদের এই কৃষি এবং শিল্প সম্পর্কিত বা কৃষির বিভিন্ন খাতের উৎপাদন সম্পর্কিত তথ্য দেওয়া থাকতে পারে। সেখান থেকে আমাদেরকে বলবে যে উদ্দীপকের আলোকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো, স্তম্ভচিত্র বা দণ্ডচিত্র। তোমরা অবশ্যই অবশ্যই এই স্তম্ভচিত্র বা দণ্ডচিত্র প্র্যাকটিস করে যাবে। এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা এবার অনেক বেশি, কারণ গত কয়েক বছর থেকেই এই স্তম্ভচিত্র বা দণ্ডচিত্র আসে নাই। এই জন্য তোমাদের এবার পরীক্ষায় এই স্তম্ভচিত্র বা দণ্ডচিত্র আসার সম্ভাবনা অনেক বেশি। অবশ্যই এটা দেখে যাবে। এরপরে আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কোন টপিকগুলো পড়বো? তৃতীয় অধ্যায় হলো আমাদের শিল্প। তো তৃতীয় অধ্যায়ের আমাদের প্রথম যেটা আছে সেটা হলো ক্ষুদ্র এবং কুটির শিল্প। এরপরে আছে চা শিল্প, চামড়া শিল্প, পাট শিল্প এবং তৈরি পোশাক শিল্প। তো এই যে বিভিন্ন শিল্পগুলো আছে, এই শিল্পগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটা শিল্পের গুরুত্ব পড়ব। একটা শিল্পের গুরুত্ব পড়লে আমাদের সকল শিল্পের গুরুত্ব পড়া হয়ে যাবে। শুধুমাত্র দু একটা পয়েন্ট চেঞ্জ হতে পারে। তো তোমরা এটা যদি 3 নম্বরের জন্য আসে বা 4 নম্বরের জন্য আসে, তাহলে তোমরা 7 থেকে 8টা পয়েন্ট লিখবে। তাহলে এই 7-8টা পয়েন্ট কমন পয়েন্টগুলো বেছে নিবে। চা, পাট, চামড়া, তৈরি পোশাক শিল্প এবং ক্ষুদ্র কুটির শিল্পের যে কমন 8 থেকে 10টা পয়েন্ট আছে, যেগুলো সবগুলোর ক্ষেত্রে আছে, সেই 7-8টা বা 10টা পয়েন্ট তোমরা মুখস্থ করে ফেলবে। আর সেই 7-8-10টা পয়েন্ট তোমরা যে কোনো শিল্পের গুরুত্ব আসুক না কেন সেখানে লিখে দিতে পারবে। তো এগুলো থেকে কি হয় যে সকল শিল্পের ক্ষেত্রে হয় গুরুত্ব আসবে, না হলে সমস্যা আসবে, অথবা সমাধানের উপায় আসবে। আর সর্বশেষ কি আসে যে ভবিষ্যৎ সম্ভাবনা, যে পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ব্যাখ্যা করো, অথবা তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ব্যাখ্যা করো। তাহলে যে কোনো শিল্পের গুরুত্ব, সমস্যা, সমাধান এবং ভবিষ্যৎ সম্ভাবনা পড়ে নিব, তাহলে সকল শিল্পের প্রশ্ন আমাদের পড়া হয়ে যাবে। তাহলে যে কোনো একটাকে বেছে নিয়ে বা তুমি তোমার খাতায় কমন পয়েন্টগুলো নোট করে সেটাকে মুখস্থ করে ফেলতে পারো। আর যে কোনো শিল্পেই আসুক না কেন গুরুত্ব যদি আসে বা সমস্যা যদি আসে বা সমাধান আসে, তাহলে এগুলো তুমি লিখতে পারবে। তাহলে গুরুত্ব কমন পয়েন্টস লিখবে, সমস্যাগুলো কমন পয়েন্ট খুঁজে বের করবে 7-8টা, এবং সমাধানের উপায়গুলো 7-8টা কমন পয়েন্টস খুঁজে বের করবে। আর সেই কয়েকটাই শুধু মনে রাখবে, তাহলে সবগুলো তোমরা লিখে ফেলতে পারবে। মানে পড়বো একটা, যে কোনোটাই আসুক না কেন অ্যান্সার করে ফেলতে পারবো, অর্থাৎ এক ঢিলে অনেক পাখি মারার মতো। তো এরপরে যেটা আসে শিল্প থেকে, সেটা হলো আমদানি বিকল্পন শিল্প। তো এই আমদানি বিকল্পন শিল্প অর্থাৎ যে দ্রব্যগুলো আমরা বাইরের দেশ থেকে আমদানি করি সেগুলো আমদানি না করে দেশে উৎপাদনের ব্যবস্থা করা, এটাকে বলে আমদানি বিকল্পন শিল্প। তো এই আমদানি বিকল্পন শিল্পের গুরুত্ব এবং আমদানি বিকল্প শিল্পের সমস্যা এবং সমাধানের উপায়, এই কয়েকটা জিনিস পড়বো। আর সর্বশেষ যেটা পড়বো সেটা হলো কৃষি এবং শিল্পের পারস্পরিক নির্ভরশীলতা। কৃষি এবং শিল্প কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত, এবং বাংলাদেশ কি কৃষি নির্ভরশীল দেশ নাকি শিল্প নির্ভরশীল দেশ, তোমার মতামত ব্যাখ্যা করো। এই কয়েকটা প্রশ্ন আমরা এখান থেকে পড়ে যাব। তাহলে এই শিল্প সম্পর্কিত একটা দুটো যাই কোশ্চিন হোক না কেন সৃজনশীল, আমরা অবশ্যই অবশ্যই কমন পাবো। এবার দেখি চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় আমাদের কি? চতুর্থ অধ্যায় হলো জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। তো এই জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান থেকে কমপক্ষে 2টা সৃজনশীল হবে। তো সেই 2টো সৃজনশীল কোথা থেকে হতে পারে? প্রথম যে টপিকসটা সেটা হলো স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যুর হার সম্পর্কিত, সেই সাথে জনসংখ্যার ঘনত্ব এবং জনসংখ্যা বৃদ্ধির হার। তাহলে এই যে 4টা সূচক আছে, স্থূল জন্মহার, স্থূল মৃত্যুর হার, জনসংখ্যা বৃদ্ধির হার এবং জনসংখ্যার ঘনত্ব, এই 4টা টপিকস থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো। এরপরে যেটা টপিকস আছে সেটা হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। তো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা 3 ভাবে আসতে পারে। কখনো চিত্র থেকে আসতে পারে যে কোন জনসংখ্যা তত্ত্বকে উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করো, অথবা একটা তালিকা দেওয়া থাকতে পারে, সেই তালিকার মাধ্যমে আমরা চিত্র দিয়ে ব্যাখ্যা করব, অথবা ম্যালথাসীয় একটা চক্র দেওয়া আছে, ম্যালথাসীয় একটা এরকম চক্র দেওয়া আছে। তো এই ম্যালথাসীয় চক্র দিয়েও প্রশ্ন আসতে পারে। তাহলে ম্যালথাসের তত্ত্বটা 3 ভাবে হতে পারে। একটা হলো চিত্রভিত্তিক আসতে পারে, একটা হলো তালিকা আসতে পারে, আর একটা হলো ম্যালথাসীয় চক্র আসতে পারে। তো এই 3 ভাবের যে কোনো এক ভাবে যদি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আসে, তাহলে যে কোনো এক ভাবে আসবে। তাহলে আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটাকে 3 ভাবেই দেখব যে কিভাবে ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা অবশ্যই ম্যালথাসের তত্ত্ব আসলে অ্যান্সার করতে পারবো। সেই সাথে পড়ে নিব যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কতটুকু
কার্যকর, এগুলো কিন্তু সকল মূল বইয়ে আছে। তো তোমরা শুধুমাত্র মূল বইটাকে আজকে ফলো করবে এবং এই টপিকসগুলো মূল বই থেকে দেখে যাবে, নিশ্চিত কমন পাবে। এরপরে যেটা আসে সেটা হলো কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই কাম্য জনসংখ্যা তত্ত্বটা দুই ভাবে আসে, একটা হলো তালিকার ভিত্তিতে আর একটা হলো চিত্রের ভিত্তিতে। যখন তালিকার ভিত্তিতে আসে তখন তোমাকে বলবে কাম্য জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা করো, আর যখন চিত্রের ভিত্তিতে আসে তখন বলে যে বিভিন্ন বিন্দুতে অসামঞ্জস্যতার পরিমাণ নির্ণয় করো। তাহলে এটা দুই ভাবে আসতে পারে, একটা হলো তালিকার ভিত্তিতে আর একটা হলো চিত্রের ভিত্তিতে। চিত্রের ভিত্তিতে থাকলে বিভিন্ন বিন্দুতে অসামঞ্জস্যতার পরিমাণ নির্ণয় করতে বলবে। এরপর এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হলো যে এই তত্ত্বের কার্যকারিতা বা এই তত্ত্বটির উপযোগিতা, তা বাংলাদেশের ক্ষেত্রে এই তত্ত্বটা কতটুকু উপযোগী। আর সর্বশেষ যেটা হতে পারে সেটা হলো যে উভয় তত্ত্বের মধ্যে তুলনামূলক আলোচনা করা, যে কোন তত্ত্বটি বেশি উপযোগী, বা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এই দুটো তত্ত্বের মধ্য থেকে কোন তত্ত্বটা বেশি উপযোগী। আর সর্বশেষ যে টপিক সেটা হলো যে আত্মকর্মসংস্থান কি আর অভিবাসন। এই আত্মকর্মসংস্থান সম্পর্কে একটু ধারণা রাখবো আর অভিবাসন সম্পর্কে একটি ধারণা রাখবো। এগুলো থেকে ক খ হতে পারে, আবার সৃজনশীলও হতে পারে। তাহলে এই চতুর্থ অধ্যায় থেকে আমরা মূলত তিনটা টপিক দেখতে পাচ্ছি, সেটা হলো কি স্থূল জন্মহার, স্থূল মৃত্যুর হার, জনসংখ্যার ঘনত্ব আর জনসংখ্যা বৃদ্ধির হার। এই চারটা সূচক দেখবো ভালো করে কিভাবে নির্ণয় করা যায়, সূত্রগুলো মুখস্থ করে যাব। এবং এখান থেকে আসবে ম্যালথাসীয় তত্ত্ব অথবা কাম্য জনসংখ্যা তত্ত্ব। তাহলে কাম্য জনসংখ্যা তত্ত্ব, ম্যালথাসীয় তত্ত্ব, আর যদি আমাদের স্থূল জন্মহার, মৃত্যুর হার, জনসংখ্যা বৃদ্ধির হার বা জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়, এইগুলো যদি আমাদের মনে থাকে তাহলে এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত তোমরা কমন পাবে। এরপরে যাই আমাদের সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি থেকে কি পড়বো? তাহলে মুদ্রাস্ফীতি থেকে যেটা পড়বো প্রথম যেটা সেটা হলো মুদ্রাস্ফীতির কারণ। এরপরে পড়বো মুদ্রাস্ফীতি দূরীকরণের উপায়। তারপরে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রের ভিত্তিতে ব্যাখ্যা, এবং খরচ বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রের ভিত্তিতে ব্যাখ্যা। সেই সাথে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টির কারণ এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টির কারণ। তাহলে কি কি বললাম? প্রথম যেটা পড়বো সেটা হলো মুদ্রাস্ফীতির কারণ এবং মুদ্রাস্ফীতি দূরীকরণের উপায়। সেই সাথে মুদ্রাস্ফীতির কারণে কি কি ঘটে বা মুদ্রাস্ফীতির ফলাফল বা মুদ্রাস্ফীতির প্রভাব, দেশীয় অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব, যেটাকে এক কথায় বলে মুদ্রাস্ফীতির ফলাফল। এরপরে যেটা আসে সেটা হলো মুদ্রাস্ফীতির হার নির্ণয়। মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের একটা সূত্র আছে, সেই মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্রটা আমরা অবশ্যই পড়ে যাব। সিকিউ না আসলে এমসিকিউ অবশ্যই আসবে। এরপরে ভোক্তার মূল্য সূচক। ভোক্তার মূল্য সূচক এটা ভীষণ ইম্পর্টেন্ট সবার জন্য, এটা তোমরা অবশ্যই নির্ণয় করতে শিখবে। সূত্রের সাহায্যে একটা তালিকা দেওয়া থাকবে, সেখান থেকে ভোক্তার মূল্য সূচক নির্ণয় করতে বলবে। তো এই ভোক্তার মূল্য সূচক কিন্তু অনেকবার আসছে, কখনো উৎপাদকের মূল্য সূচক আসে নাই। তাহলে তোমরা এবার এই উৎপাদকের মূল্য সূচকটা দেখে যাবে। ভোক্তার মূল্য সূচক যদি না আসে তাহলে উৎপাদকের মূল্য সূচক আসবে। যেহেতু ভোক্তার মূল্য সূচক ইতিপূর্বে কয়েকবার আসছে তাই আমাদেরকে উৎপাদকের মূল্য সূচকটা দেখে যেতে হবে। তো সর্বশেষ যেটা পড়বো সেটা হলো মুদ্রা সংকোচন আর এই মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য। তাহলে মুদ্রা সংকোচন আর মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য অবশ্যই পড়বো। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের দুইটা সৃজনশীল হবে, মাস্ট বি দুটা সৃজনশীল হবে। তাহলে এখান থেকে আমরা কি কি পড়ে যাব? মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির ফলাফল, মুদ্রাস্ফীতি দূরীকরণের উপায়, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, এবং এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টির কারণ ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। সেই সাথে ভোক্তার মূল্য সূচক এবং উৎপাদকের মূল্য সূচক, আর সর্বশেষ হলো মুদ্রা সংকোচন। আর এই মুদ্রাস্ফীতির সাথে মুদ্রা সংকোচনের পার্থক্য। এই কয়েকটা টপিক সকল বইয়ে আছে, তোমরা বই থেকে পড়ে যাবা, নিশ্চিত এখান থেকে দুইটা সৃজনশীল কমন পাবা। এবার আসি অষ্টম অধ্যায়, খুবই সহজ একটা অধ্যায়। এখান থেকে কি কি পড়বো? তো আমরা অনেকেই জানি না যে এখান থেকে কি কি কোশ্চেন হয়, যদিও খুবই সহজ অধ্যায়। আমরা মনে করি আন্তর্জাতিক বাণিজ্য বানিয়ে লিখতে পারবো, কোনো ব্যাপার না, হ্যাঁ বানিয়ে লেখা যাবে, কিন্তু এখান থেকে আসলে প্রশ্নটা কি ধরনের হয় সেটাই আমরা বুঝি না, কোন টপিকটা থেকে কোশ্চেন হয়। তাহলে প্রথম আমরা যেটা পড়বো সেটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য আর আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যের ভূমিকা বা গুরুত্ব, এটা আমরা অবশ্যই পড়বো, বেশি গুরুত্ব দিয়ে পড়বো। এরপরে আরেকটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো সেটা হলো যে বৈদেশিক সাহায্য নাকি বৈদেশিক বাণিজ্য, কোনটি একটি উন্নয়নশীল দেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, সাহায্য না বাণিজ্য, কোনটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে? সাহায্য নাকি বাণিজ্য, কোনটি অর্থনৈতিক উন্নয়নের গতিকে সচল করে? তো এটা আমরা অবশ্যই পড়বো। এই দুটো থেকেই একটা সৃজনশীল তোমরা কমন পেয়ে যেতে পারো। এরপরে যেটা পড়বো সেটা হলো
যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য, তো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি আয় অর্জন করি যেটা, সেটা হলো রপ্তানি করে। তাহলে এই যে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সরকার কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, বা রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, এটা হলো ইম্পর্টেন্ট। তো আরো ইম্পর্টেন্ট হলো যে প্রচলিত এবং অপ্রচলিত রপ্তানি পণ্যের তালিকা প্রস্তুত করা। তো প্রচলিত রপ্তানি পণ্য আর অপ্রচলিত রপ্তানি পণ্য। তো প্রচলিত কোনগুলো? প্রচলিত হলো যেগুলো আমরা পূর্বে থেকেই রপ্তানি করে আসি, সেগুলো হলো প্রচলিত। আর অপ্রচলিত হলো যে ইদানিং আমরা যেগুলো বেশি বেশি রপ্তানি করছি, সেগুলোকে বলে অপ্রচলিত। তো এরকম বইয়ে অনেকগুলো দেওয়া আছে, সেখান থেকে আমরা প্রচলিত এবং অপ্রচলিত রপ্তানি পণ্যগুলোর তালিকা করে মনে রাখবো। এইটা আসার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু এখান থেকে দুইটা কোশ্চেন হবে, তাহলে ধরে রাখো সাহায্য আর বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব এবং সাহায্য না বৈদেশিক বাণিজ্য কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব, সেখান থেকে একটা তোমরা অবশ্যই কমন পাবা। আর বাকি যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো থেকে একটা কমন পাবা। তো তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো প্রচলিত অপ্রচলিত রপ্তানি পণ্যের তালিকা, অথবা প্রধান প্রধান আমদানি দ্রব্যের তালিকা প্রস্তুত করো। তাহলে প্রচলিত অপ্রচলিত রপ্তানি পণ্যের তালিকা অথবা প্রধান প্রধান আমদানি দ্রব্যের তালিকা আমরা অবশ্যই পড়ে যাব। এরপরে সেটা হলো যে বৈদেশিক সাহায্যের গুরুত্ব। তো আমরা কি বৈদেশিক সাহায্য কাজে লাগাইতে পারি না? বৈদেশিক সাহায্য কি সবসময় বোঝা হয়ে দাঁড়ায়? বৈদেশিক সাহায্য কি অর্থনৈতিক উন্নয়ন ঘটায় না? এই জাতীয় কোশ্চেন হতে পারে যে বৈদেশিক সাহায্য কি অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সাহায্য করে না, বা বৈদেশিক সাহায্য কি সবসময় ভার হয়ে দাঁড়ায়, অথবা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের ভূমিকা ব্যাখ্যা করো। তো এই টপিকসগুলো যদি আমরা পড়ে যাই, এখান থেকে অবশ্যই দুইটা সৃজনশীল কমন পাবো। এবার আসি নবম অধ্যায়। নবম অধ্যায় হলো সরকারি অর্থ ব্যবস্থা। তো সরকারি অর্থ ব্যবস্থা থেকে আমরা কি কি পড়বো আসলে? তো প্রথম যেটা পড়বো সেটা হলো সরকার যে ব্যয় করে, কোন কোন খাতে ব্যয় করে, সরকারি ব্যয়ের খাতগুলো কি কি। এটা গ নম্বরে থাকে, অনেক সময় ঘতেও থাকতে পারে। এরপরে পড়বো সরকারি ব্যয়ের উদ্দেশ্য কি কি। সরকারি ব্যয় সরকার আসলে কেন ব্যয় করে, কি উদ্দেশ্যে ব্যয় করে। তাহলে সরকারি ব্যয়ের খাত এবং সরকারি ব্যয়ের উদ্দেশ্য, এই দুটা টপিকস অবশ্যই পড়ে নিব। এরপরে যেটা পড়বো সেটা হলো সরকারি আয়ের উৎস। তো সরকারি আয়ের উৎসগুলো কি কি? আমরা জানি সরকারি আয়ের উৎস দুইটা, একটা হলো কর রাজস্ব বলি, আর একটাকে অকর রাজস্ব বলি। তাহলে এই যে কর রাজস্ব এবং অকর রাজস্ব, এই উৎসগুলো কি কি, এই সবগুলো উৎস মোটামুটি মনে রাখতে হবে। তো এই সরকারি আয়ের উৎসগুলো ব্যাখ্যা করতে হবে। এরপরে আসবে যে সরকারি আয়ের উৎসগুলোর মধ্যে কর উৎস যেটা, সেই করগুলোর মধ্যে কোন করটি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম, অর্থাৎ কোন ধরনের কর একটি দেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম। এই প্রশ্নটাও অনেক অনেক ইম্পর্টেন্ট। এরপরে যেটা আসবে সেটা হলো সরকারি ঋণ। তো সরকার কোন কোন উৎস থেকে ঋণ গ্রহণ করে? সরকার দুটি উৎস থেকে ঋণ গ্রহণ করে, অভ্যন্তরীণ এবং বৈদেশিক। তাহলে এই যে সরকার যে ঋণ গ্রহণ করে দুটি উৎস, এই উৎসগুলো কি কি, এবং এই উৎসগুলোর মধ্যে তুলনামূলক সুবিধা এবং অসুবিধা, এবং এই দুটো উৎসের মধ্য থেকে কোন উৎস থেকে সরকারকে ঋণ গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো, তোমার মতামত বিশ্লেষণ করো। এটা অনেক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা তোমরা অবশ্যই অবশ্যই পড়ে যাবে যে সরকার যে ঋণ গ্রহণ করে কোন উৎস থেকে ঋণ গ্রহণ করে, বা কোন উৎস থেকে সরকারকে ঋণ গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো, অথবা এই দুটো উৎসের মধ্যে বা সরকারি ঋণের উৎসগুলোর মধ্যে তুলনামূলক সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। এরপরে যেটা সেটা হলো যে সরকারি আয় বৃদ্ধির উপায়। কারণ সরকার আগে ব্যয় করে তারপরে আয় করে। তাহলে সরকার যদি, আমরা জানি যে প্রতি বছর বাজেটে ঘাটতি বাজেট থাকে, অর্থাৎ ব্যয় বেশি বেশি করা হয়। তাহলে সেই যে ব্যয় বেশি করে, তাহলে বেশি ব্যয় করার জন্য আমার কি করতে হবে? আয় উপার্জন করতে হবে, আয় বাড়াতে হবে। তাহলে সরকার কিভাবে তার আয় বৃদ্ধি করতে পারে? তো তোমরা যদি এই টপিকসগুলো পড়ে যাও, তাহলে সকল বোর্ডের শিক্ষার্থীরা কমপক্ষে 7টা কোশ্চেন তো কমন পাবেই। কোনো কোনো বোর্ডের শিক্ষার্থীরা তোমরা 11টাই কমন পেতে পারো। তাহলে এগুলো পড়ার জন্য আমাদের যে গাইড বই দরকার বা টেস্ট পেপার দরকার, এরকম কোনো কিছু আসলে দরকার নেই। তোমরা এই বই টপিকসগুলো শুধুমাত্র মূল বই থেকেই সবগুলো পড়তে পারবা, আর মূল বই থেকে সবগুলো পড়ে যাবা, ইনশাল্লাহ তোমরা সকল প্রকার প্রশ্নের অ্যান্সার করতে পারবা। তো পরীক্ষা ঠিক পূর্ব মুহূর্তে তোমাদের কাছে সময়ের মূল্য অনেক বেশি। তো তোমরা যে সময় নষ্ট করে ভিডিওটা দেখছো, তো সেই সময়ের মূল্য হিসেবে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবা ইনশাল্লাহ। তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, এই দোয়া করি। সকল পরীক্ষা যেন ভালো দিতে পারো। ততদিন পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।